বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে বা বাক্যাশ্রয়ী সমাসের কোন বিষয়টা পরীক্ষায় আসবে বা কোন ব্যাস বাক্যটা আসতে পারে বা কোন সমাসবদ্ধ পদটা আসতে পারে পরীক্ষায়, আমরা কি জানি? বা আমরা কি বলতে পারবো বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী কেন, বা বাক্যাশ্রয়ী সমাস চেনার উপায়টা কি? হ্যাঁ, আজকের ক্লাসে কিন্তু আমরা সেই বিষয়টাই জানবো বা সেই বিষয়গুলোই কিন্তু সহজে বোঝার চেষ্টা করব। আজকের ক্লাসে তোমরা অনেক কিছুই জানবে যেগুলো তোমাদের বইয়েতে নেই। তোমরা আজকে হয়তো কেউ কেউ আছো অনেকে প্রথম জানতে পারবে যে জিনিসটা কি, বাক্যাশ্রয়ী জিনিস বিষয়টা কি। পরীক্ষায় খুব সহজ বিষয় মনে হয়, কিন্তু যদি প্রশ্ন ঘুরিয়ে দেয় তখন কি আমরা সব প্রশ্নের উত্তর দিতে পারবো নাকি পারবো না? যদি প্রশ্নটা করা হয় যে এই সমাস এই ব্যাস বাক্য কি আদৌ বাক্যাশ্রয়ী সমাস, তখন কি বলতে পারবো নাকি পারবো না? তাই আজকের ক্লাসটা তোমাদের ভালো করে করতে হবে। তো আজকে আলোচনার বিষয় যে সমাস ধারাবাহিক আলোচনা আমরা করছি, তার মধ্যে বাক্যাশ্রয়ী সমাস খুব ছোট, বিভিন্ন বইগুলো তোমরা খুব ছোট আকারে পাই, কিন্তু আজকের ক্লাসটা একটু আমরা ভালো করে জানার চেষ্টা করব, পুরো ডিটেলসে জানার চেষ্টা করব। তো চলো আজকে কিন্তু যেটা জানবো সেটা বাক্যাশ্রয়ী সমাস। তবে হ্যাঁ, শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন অল করে রাখবে, যাতে এর পরের ক্লাসগুলো যখন আমরা দিই, বাক্য বলো বাচ্চ বা আদার্স যাই দিক না কেন, সেগুলো তোমরা সহজে পেয়ে যাও। আর হ্যাঁ, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর ভিডিওটি লাইক করবে অবশ্যই। ঠিক আছে, তো চলো স্টার্ট করি আজকের আলোচনা। বাক্যাশ্রয়ী সমাস, প্রথমে তো একটু জানবো সংজ্ঞাটা, তারপরে আসছে চেনার উপায় ইত্যাদি ইত্যাদি। যে সমাসে বাক্য বা বাক্যাংশ যখন সমাসবদ্ধ পদ রূপে থাকে তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলা হয়। অর্থাৎ বাক্যকে আশ্রয় করে সমাসটা গঠিত হচ্ছে, এটা একটু মাথায় রাখতে হবে। বাক্যকে আশ্রয় করে সমাসটা হচ্ছে বাক্য বা বাক্যাংশ। সেই হিসাবে যেমন বসে আঁকতে হয় যে প্রতিযোগিতায়, বসে আঁকো প্রতিযোগিতা, বসে আঁকতে হয় যে প্রতিযোগিতা, এটা যে ব্যাস বাক্যটা তার তুলনায় দেখো যে যে সমাসবদ্ধ পদ, সেই সমাসবদ্ধ পদেও কিন্তু আমরা অনেকগুলো কিন্তু কি পাচ্ছি না, আমরা ব্যাস বাক্যর মতোই অনেকগুলো সমসমান পদের মতোই অনেকগুলো পদ পাচ্ছি। অনেক ব্যাকরণবিদ আবার এই বাক্যাশ্রয়ী সমাসকে গ্রহণ করেন না, সেটাও কিন্তু আমরা ক্লাসের শেষে একটু আলোচনা করব কেন বিভিন্ন ব্যক্তিবর্গ বা বিভিন্ন ব্যাকরণবিদ এই বাক্যাশ্রয়ী সমাসকে সমাস হিসাবে স্বীকার করেন না। তবে তার আগে এই বাক্যাশ্রয়ী সমাসের অন্যান্য ভাগগুলো একটু জেনে নেব। প্রথমত আসবো নামকরণ কি এবং তার বৈশিষ্ট্য কি। দেখো আমি একটু আগেই বলছিলাম বাক্য প্লাস আশ্রয়ী অর্থাৎ বাক্যাশ্রয়ী, বাক্যকে আশ্রয় করে যে সমাসটা হচ্ছে বা বাক্যাংশকে আশ্রয় করে যে সমাসটা হচ্ছে তাকে বলছি বাক্যাশ্রয়ী। এখানে কয়েকটা চেনার উপায় আমরা সহজে দিয়েছি। যেমন ধরো এই সমাসের সমস্ত পদগুলি সাধারণত কোনো একটি একক শব্দ হয় না, মানে যেমনটা আমরা যেমন ধরেছি পিতা ও মাতা, পিতা মাতা একটা পদ পাচ্ছি, 10 আনন যার 10 আনন একটা পদ পাচ্ছি সমাসবদ্ধ পদে। এখানে কিন্তু তেমনটা হয় না, বেসিক্যালি এখানে একাধিক পদকে এই হাইফেন দিয়ে কিন্তু জুড়িয়ে দেওয়া হয় বা জুড়ে দেওয়া হয়, যাতে একটা সুসংহত পদ গঠিত হয়েছে বলে আমরা কি করতে পারি না, বুঝতে পারি বা ভাবতে পারি। 3 নম্বর যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে কি, একটি মাত্র ধারণার প্রকাশ আছে যে পুরো বাক্যাংশের ভেতরে অনেকগুলো পদ থাকলেও সমস্ত পদে কিন্তু একটি মাত্র বিশেষ্য বা বিশেষণ পদ হিসাবেই কাজ করে। মানে যে পদগুলো আমরা দিয়েছি সেই পদগুলোতে মানে সমসমান পদে ধরো আমরা 5-7টা আছে, যে আমি একটু আগে দেখাচ্ছিলাম। এখানে দেখো বসে আঁকো প্রতিযোগিতা, এখানে 1 2 3 4 5 5টা আমাদের সমসমান পদ আছে, কিন্তু বসে আঁকো প্রতিযোগিতা এখানে 3টে পদ আছে। 3টে পদ থাকলেও কিন্তু পুরোটা একটা পদ হিসেবে কাজ করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা পুরোটা একটা প্রক্রিয়া বা একটা সম্পূর্ণ বিষয়কে বোঝানো হচ্ছে। অর্থাৎ ঠিক একই রকম অনেকগুলো পদ থাকলেও একটি মাত্র হয় বিশেষণ হিসাবে বা বিশেষ্য হিসাবে পদটা কাজ করবে। এখন প্রশ্ন হয়ে যায় যে বাক্যাশ্রয়ী সমাসের প্রয়োজন কেন, মানে যদি এরকম বাক্যের মধ্যে প্রয়োগ করতে পারতাম তাহলে বাক্যাশ্রয়ী সমাসের কি প্রয়োজন ছিল, তাই না? তো এর দুটো ভাগ আছে, দুটো বিষয় আছে। দেখো আমরা সমাস কেন পড়ছি, সমাস পড়ছি তার সমাস কথা অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা, অর্থাৎ বড় একটা বাক্যকে ছোট করে দেওয়াটাই হচ্ছে গিয়ে কি না হচ্ছে সমাসের কাজ। তো ঠিক একই রকম ভাবে
বাক্যাংশ সমাসেও বাক্যাশ্রয়ী সমাসেও কিন্তু আমরা দেখব এই একটা বড় বাক্যকে কি করছি ছোট আকারে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখো, আমরা গতকাল এমন একটি প্রতিযোগিতায় গিয়েছিলাম যেখানে বসে বসে ছবি আঁকতে হয়। দেখো, এই যে এত বড় বাক্যটা, এই বাক্যটাকে আমি ছোট করি, সংক্ষিপ্ত বাক্যাশ্রয়ী সমাসে করি, তাহলে হবে আমরা গতকাল এই বসে আঁকো প্রতিযোগিতায় গিয়েছিলাম। এই যে বলেছে না যে একটি প্রতিযোগিতা, সেখানে বসে বসে ছবি আঁকতে হয়, হ্যাঁ এমন একটা প্রতিযোগিতায় গিয়েছিলাম। এই এমন একটি থেকে এতটা পর্যন্ত পুরো অংশটাকে বসে আঁকো প্রতিযোগিতায় কিন্তু আমরা অন্তর্ভুক্ত করতে পারলাম। অর্থাৎ একটা পুরো বড় বাক্যকে ছোট করতেও কিন্তু আমাদের কি হয় না বাক্যাংশ বা বাক্যাশ্রয়ী সমাসের ব্যবহার হয়ে থাকে, যেটা বেসিক্যালি সমাসের প্রধান ভাগ হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে নতুন শব্দ গঠন করা। যেমন এই যে ওপরের যে অংশটা, এর ফলে নতুন শব্দ পেলাম না, বসে আঁকো প্রতিযোগিতা। ঠিক একই রকম সমাসের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের মতোই কিন্তু আমরা দেখতে পাবো এই বাক্যাশ্রয়ী সমাসেও কিন্তু কি পাচ্ছি না একটা নতুন শব্দ আমরা পাচ্ছি। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে বাক্যাশ্রয়ী সমাসের শ্রেণী বিভাগ। দেখো, বাক্যাশ্রয়ী সমাসের শ্রেণী বিভাগ নিয়ে কিন্তু না সেভাবে কোথাও পাবে না, মানে এভাবে হয় না। বাক্যাশ্রয়ী সমাসের শ্রেণী বিভাগ সেভাবে হয় না। তবে হ্যাঁ, বাক্যগুলোকে বিভিন্ন পদের মাধ্যমে যে প্রকাশভঙ্গি, সেই প্রকাশভঙ্গির ওপর কিন্তু 3টে প্রধান ভাগ আমরা পাই, মানে 3টে প্রধান পদের গঠনের দিক থেকে আমরা কিন্তু বাক্যাশ্রয়ী সমাসগুলো পাই। প্রথমত হচ্ছে কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় বা ক্রিয়াজাত শব্দের আশ্রয়ে যখন আমরা বাক্যাশ্রয়ী সমাস করছি, এগুলো কিন্তু কোনো বইয়ে পাবে, আমি 100% বলছি কোনো বইয়ে পাবে না। একটু দেখে নিও। তাই জন্য কি কি বলছে গিয়ে কি দেখো, যা বলা হয়নি অনুক্ত, যা বলা হয়নি, যারা যা বলা হয়নি, যার কোনো উপায় নেই, নিরুপায়, এরকম দেখ কিছু শব্দ আছে কৃত প্রত্যয় বা ক্রিয়াজাত পদকে আশ্রয় করে বাক্যাশ্রয়ী সমাস হচ্ছে। 2 নম্বর ভাগটা কি পাবো? 2 নম্বর হচ্ছে আধুনিক যে সকল চলতি সামাজিক বা রাজনৈতিক মূলক যে বক্তব্য বা যে কথাগুলো আমরা বলে থাকি, যে কাজগুলো হয়ে থাকে, তার উপর আশ্রয় করে কিন্তু আবার বাক্যাশ্রয়ী সমাস হয়ে থাকে। কি রকম না দেখো, সবুজকে বাঁচানোর জন্য যে আন্দোলন, সবুজ বাঁচাও আন্দোলন, এই যে সবুজকে বাঁচানোর জন্য যে আন্দোলন, এটা বর্তমান পরিস্থিতি, বর্তমান রাজনীতি বা সমাজ ব্যবস্থার উপর দাঁড়িয়ে। বিনা পয়সায় বা বিনামূল্যে যে ভোজন, বিনামূল্যের ভোজন, আর দারিদ্র দূর করার জন্য যে দূরীকরণ কর্মপন্থা, তাকে বলছে গিয়ে কি না দারিদ্র দূরীকরণ কর্মসূচি। কর্মপন্থা না বলে এখানে কর্মসূচিও দিতে পারতো, কর্মসূচিও দিতে পারতো, তো যেটা দিতে পারে। তো একই রকম ভাবে দেখো, এটা দুটো ভাগ, একটা যে ক্রিয়াজাতটা পেলাম, 2 হচ্ছে সামাজিক অবস্থা বা সামাজিক রাজনীতিক প্রেক্ষাপটের উপর পেলাম। 3 নম্বর এবং লাস্ট যেটা হচ্ছে গিয়ে কি না বহুব্রী সমাসের সদৃশ্য, মানে পুরো বহুব্রী সমাসটার মতোই কিন্তু আমরা দেখতে পাবো, কিন্তু সেটা বাক্যকে আশ্রয় করে। যেমন বহু ভাত বলি না, বহু পরিবেশিত ভাত, বহু ভাত মধ্যপদলোপী। কিন্তু যদি বাক্য, যদি ব্যাস বাক্যটাকে চেঞ্জ করে দিই, তাহলে কি হবে না বউকে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, বউকে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি দেওয়ার অনুষ্ঠান। এটা তো অনেকবার মাধ্যমিক পরীক্ষায় থেকে শুরু করে বিভিন্ন কম্পিউটার এক্সামে তো বহুবার এই প্রশ্নটা এসেছে, কি হাতে খড়ি, হ্যাঁ বহুবার এসেছে। বাক্যাশ্রয়ী সমাস কি না এটা না বহুব্রী সমাসের মতোই কিন্তু সাদৃশ্য রেখে না বাক্যাশ্রয়ী সমাস পেলাম। তাহলে আজকের পর যারা তোমরা আমার ক্লাস দেখছো বা যারা আজকে আমার ক্লাসে হিট করেছো, যারা আজকে ক্লাস করছো, তারা অবশ্যই বুঝতে পারবে যে বাক্যাশ্রয়ী সমাসের কিন্তু আমরা শ্রেণী বিভাগ পাই। হ্যাঁ, সরাসরি শ্রেণীবিভাগ পাচ্ছি না, কিন্তু তার ব্যবহারের দিক থেকে কিন্তু আমরা শ্রেণীবিভাগ পাচ্ছি। একটা পাচ্ছি ক্রিয়াজাত, একবার ক্রিয়া ব্যবহারজাত বা ক্রিয়া গঠনজাত। 2 হচ্ছে যেটা এখন দেখতে পাচ্ছ বহুব্রী, বহুব্রী সমাসের সদৃশ্য। আর 3 নম্বর যেটা হচ্ছে কি না সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন পদ বা কার্যকলাপের উপর ভিত্তি করে যে সমাসগুলো আমরা পাই, সেগুলো সবই হচ্ছে বাক্যাশ্রয়ী সমাসের অন্তর্ভুক্ত করতে পারি। তো মোটামুটি ভাবে এগুলো হলো গিয়ে কি প্রধান ভাগ। এবার আমরা আসি যেটা আমি ক্লাসের প্রথমে বলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে কি না কেন বাক্যাশ্রয়ী সমাসকে অনেক ব্যাকরণবিদ সমাস বলে গ্রহণ করেন না। দেখো, সমাস কথা অর্থের সংক্ষেপ, অর্থাৎ বহু পদকে এক পদে পরিণত করার প্রক্রিয়াতে, অর্থাৎ এক পদীকরণ প্রক্রিয়াতে যে সকল পাঠগুলো বা যে সকল ব্যাকরণের বিষয়গুলো পাই,
তার মধ্যে একটি অংশ হচ্ছে গিয়ে কি না বাক্যাশ্রয় সমাস। কিন্তু যদি বাক্যাশ্রয় সমাসের উদাহরণগুলো দেখি সেখানে কোনোভাবে কি তোমরা দেখতে পাচ্ছ যে একটা মাত্র পদ গঠিত হয়েছে? না, আমরা দেখছি অনেক একের বেশি পদ আছে, সেই একের বেশি পদগুলো বিভিন্ন হাইফেন বা এরকম শব্দ যোগে আমরা কি করছি না সমাসবদ্ধ পদ গঠন করছি। যেহেতু এই সমাসবদ্ধ পদগুলো কেবল একটি মাত্র পদ নয়, তাই অনেক ব্যাকরণবিদ কি করেন না এই বাক্যাশ্রয় সমাসকে সমাস হিসাবে গ্রহণ করেন না। আরেকটা কথা বলবো, প্রথমত এই যে বাক্যাশ্রয় সমাস তোমরা যখন আমি যখন বলছি যে বাক্যাশ্রয় সমাস অনেকে গ্রহণ করে, তা আমাদের পরীক্ষায় আসছে কেন বা আমাদের যে ব্যাকরণ বইতে আছে কেন, তার কারণটা হচ্ছে এর বিপরীত পক্ষ কিছু আছে। তারা বলছেন যে এই যে পুরো পদটা একটা পদ না হতে পারে কিন্তু একটা পদের মতো আচরণ করে, যেটা আমি তোমাদের সংজ্ঞার ক্ষেত্রে বলেছিলাম, হয় বিশেষণ বা বিশেষণ মতো হতে গিয়ে কি আচরণ করছে। যেহেতু একটা পদের মতো আচরণ করছে, দ্যাটস ওয়াই এটাকে আমাদের কি করা হয়েছে ব্যাকরণ বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি আজকের ক্লাসের পর এই প্রশ্নটা যদি তোমাদের কেউ করে যে কেন বাক্যাশ্রয় সমাসকে সমাস হিসাবে ব্যাকরণে গ্রহণ করা হয়েছে আর কেন গ্রহণ করা যাবে না, বা কেন আমি তুমি কি মনে করো বাক্যাশ্রয় সমাসকে অন্তর্ভুক্ত করা যায় না, তুমি দুটোর পক্ষেই কিন্তু উত্তর দিতে পারবে। লাস্ট যেটা আমরা বলবো যে যেমনটা আমরা বলি যে বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসছে বা এসেছে, আমি মোটামুটি প্রশ্ন ঘেটে মোটামুটি বিভিন্ন পরীক্ষার প্রশ্নের যে কিওয়ার্ড বা কি উত্তর ছিল সেখান থেকে আমি তোমাদের কিছু উদাহরণ দিয়েছি। চেষ্টা করবে এগুলোকে নিজের খাতায় লিখে নিতে এবং রেডি করতে। হ্যাঁ, এছাড়াও আর অনেক আছে, আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে দিয়ে দেবো। কি আছে বলছে চোখে মুখে চড় মারার মতো যে অবস্থা, চোখে মুখে চড়, বসে থেকে আঁকার যে প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, যা বলা যায় না অবলা, এটা দেখো একটাই পদ কিন্তু, যে জনহিতৈকর কাজ করে, জনহিতৈষী, গল্প বলার বিষয়ক প্রতিযোগিতা, গল্প বলা প্রতিযোগিতা, জাতিকে ধ্বংস করার নীতি, জাতি ধ্বংস নীতি। অনেকে কিন্তু এই উদাহরণ নিয়ে বলতে পারো মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমি বেসিক্যালি এগুলো তুলে ধরেছি বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নপত্র সেখান থেকে। সো সেখানে উত্তরপত্রে যেমন ছিল আমি কেবলমাত্র তোমাদেরকে ঠিক সেভাবেই প্রেজেন্ট করছি। লাস্ট যেটা বলবো যে কয়েকটা দরিদ্র দূর করার জন্য যে কর্মপন্থা বা কর্মসূচি, দরিদ্র কর্মসূচি, রক্ত দেওয়ার জন্য যে শিবির বা ক্যাম্প, রক্তদান শিবির, ঘড়ি হাতে ঘড়ি দেওয়া হয়, যে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি, মশা তাড়ানোর জন্য যে ওষুধ বা তেল, মশা মারানোর তেল বা ওষুধ যেটা দিতে পারে, হাতে পশুদের হত্যা করার যে প্রবণতা বা নীতি, পশু হত্যা নীতি। তো এই গুলো মোটামুটি আমি যতগুলো পরীক্ষার প্রশ্ন পেরেছি ঘেঁটে তোমাদের জন্য সামনে নিয়ে এসে দিয়েছি, পারলে তোমাদের কাছে রেখে দিও। এছাড়াও তোমাদের বইগুলোতে যে সকল উদাহরণ দেওয়া আছে সেগুলোও করবে, যাতে পরীক্ষায় একটিও যদি আসে একটাও না ছাড়া হয়। তবে লাস্ট মুহূর্তে একটি সাজেশন দেব, সেটা হচ্ছে গিয়ে কি বাক্যাশ্রয় সমাস কাকে বলে তার উদাহরণ একটি প্রশ্ন ভালো করে করে যাবে। বেশিরভাগ পরীক্ষায় এই যে উদাহরণ তোমাদেরকে আমি তুলে ধরলাম এগুলোর থেকেও কিন্তু বেশিরভাগ পরীক্ষায় বাক্যাশ্রয় সমাস কাকে বলে এটা কিন্তু পরীক্ষায় এসেছে। ঠিক আছে, আশা করি তোমাদের আজকের ক্লাসের পর বাক্যাশ্রয় সমাস নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। ভালো করে উত্তর দেওয়ার চেষ্টা করবে, ভালো করে করার চেষ্টা করবে। আর যে নতুন বিষয়গুলো জানলে শ্রেণী বিভাগ বলো বা কেন বাক্যাশ্রয় সমাজকে সমাজ গ্রহণ করা ইত্যাদি যে পাঠগুলো, সেগুলো কিন্তু পারলে খাতায় তুলে নিও, যাতে তোমাদের যে কোনো পরিস্থিতিতে তোমরা উত্তর দিতে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরে তোমাদের কিন্তু ব্যাকরণের অন্য ক্লাস একটা নেবো। আমি একটাই বোধহয় বাকি আছে তোমাদের অলোপ সমাসটা, আমি অলোপ সমাসটা করিয়ে দেবো। তবে হ্যাঁ, যে ক্লাসগুলো অলরেডি হয়ে গিয়েছে সেগুলো পারলে একবার দেখে নিও, আমি প্লে লিস্ট দিয়ে দিচ্ছি, সেখান থেকেও দেখে নিতে পারো। ঠিক আছে, ওকে, চলো টাটা, বাই, পরের ক্লাসে দেখা হবে।